সবাইকে। উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই আলোচনায় সামিল হবার জন্য। আমি নুসরাত জাহান ইসু, বর্তমানে স্বপ্নানের রিসার্চার হিসেবে কাজ করছি। আমরা আসলে জানি যে বাংলাদেশ ভারত যে সীমান্ত, সেটা 4096 কিলোমিটারের একটি সীমানা শুধুমাত্র নয়। এই সীমানাটি হচ্ছে যে এমন একটি সীমানা যেটি নির্ধারণ করে দেয় যে সীমান্তে আসলে কার জীবন গ্রেভেবল, কার জীবন আসলে শোকযোগ্য এবং কার জীবন শুধুমাত্র একটি সংখ্যা। এবং কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানী আসলে হচ্ছে আমাদের কাছে এখনো পর্যন্ত ক্ষতবিক্ষত একটি বাংলাদেশের চিত্র। এবং ফেলানীর হত্যার যে বিচার, সেটি এখনো পর্যন্ত আসলে আমরা কিন্তু পাইনি। সাধারণত সীমান্ত নিয়ে আমাদের যে আলোচনাগুলো হয়, সেগুলো ভূ রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আজ আমরা স্বপ্নানের পক্ষ থেকে যেটা আসলে চেষ্টা করেছি, সেটা হচ্ছে প্রথাগত রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাহিরে বা ওই জায়গাটা থেকে কিছুটা সরে এসে গ্রাউন্ডেড একটা আলোচনা, যেখানে কাঁটাতারের রাজনীতির ঊর্ধ্বে আসলে মানুষের জীবন, জীবিকা এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তাকে আসলে আমরা প্রাধান্য দিব। অধিকারের প্রদত্ত তথ্য থেকে গ্রাফের মাধ্যমে এখানে আসলে আমরা বোঝার চেষ্টা করেছি যে কিভাবে ভারতীয় বাহিনীর কাছে সীমান্তে বাংলাদেশি হত্যাটা আসলে একটা দৈনন্দিন কাজে পরিণত হয়েছে। গত 5 বছরের মধ্যে 2025-এ সীমান্ত হত্যার হার সবচেয়ে বেশি হয়েছে। এবং রাজনৈতিক কারণে সীমান্তকে অস্থিতিশীল করতে চাইবার প্রবণতা আসলে ভারতের জন্য নতুন কিছু নয় বাংলাদেশ ভারত সীমান্তে। তবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সাথে হচ্ছে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি সম্পর্ক ছিল, এবং সেই পররাষ্ট্রনীতি থাকা সত্ত্বেও সীমান্তে হত্যা, গুম ইত্যাদি ভারতীয় আধিপত্যবাদেরই আসলে একটি বহিঃপ্রকাশ। তবে সাম্প্রতিক সময়ে হচ্ছে আমরা দেখেছি যে সীমান্ত হত্যার ক্ষেত্রে আমরা নতুন কিছু ট্রেন্ড লক্ষ্য করেছি, যেটা আমাদের সীমান্তবর্তী এলাকার যারা কমিউনিটি আছে তাদেরকে আরো vulnerable করে তুলেছে। শুট অন সাইটের পাশাপাশি আমরা দেখেছি যে এসিডে পুড়িয়ে লাশগুলোকে কিভাবে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে গত বছর 28শে মেতে একটি ঘোষণা আসে যে আসামের ভারতের জনতা পার্টি একটি স্পেশাল স্কিম করেছেন, যেখানে তারা বলছেন যে ভারতের যারা অরিজিনাল ইনহ্যাবিটেন্টস এবং যারা বর্ডার এলাকার বসবাসী এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় যারা থাকছেন, তাদেরকে অস্ত্রের বৈধতা দেওয়া হয়েছে এবং এই বৈধতা প্রদান করা হয়েছে অ্যাজ এ ডিটারেন্ট টু আনলফুল থ্রেটস। এবং এখানে এই আনলফুল থ্রেটসটা হচ্ছে আসলে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষ যারা ওইখানে জীবিকা নির্বাহ করে। তো যার ফলস্বরূপ রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি নন স্টেট অ্যাক্টর দ্বারাও ভারতীয় নাগরিক, বিশেষত খাসিয়াদের দ্বারা 2025 সালে কমপক্ষে 12 জন বাংলাদেশি হত্যার শিকার হয়েছেন। এবং এই তথ্যটি বাংলাদেশের হিউম্যান রাইটস ডকুমেন্টেশনের সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং নিউ এজ দুটি জায়গা থেকে আসলে কনফার্ম করা হয়েছে। সীমান্তের আরেকটি ভায়োলেন্সের ট্রেন্ডস আমরা 2025 সালের মে মাস থেকে আসলে দেখতে শুরু করেছি, এবং এটা হচ্ছে যে খুবই সুপরিকল্পিতভাবে ইলিগাল পুশিং। শুধু মে থেকে জুন এই 3 মাসে কমপক্ষে 2020 জন বাংলাভাষী ভারতীয় মুসলিম নাগরিক কোনো আইনি প্রক্রিয়া ছাড়া বাংলাদেশে পুশিংয়ের শিকার হয়েছেন। এবং এদের মধ্যে অনেকেই এমন আছেন যাদের নাগরিকত্ব সংক্রান্ত মামলা এখনো পর্যন্ত ভারতীয় কোর্টে চলমান আছে। অধিকারের তথ্য মতে 2025 সালে অন্তত 2336 জনকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে পুশিং করা হয়েছে। এবার যদি আমরা আসলে একটু লিভড এক্সপিরিয়েন্সের দিকে যাই, আসলে সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যে ওনারা আসলে কি ফিল করেন এই যে ভায়োলেন্সগুলো হয়। এখানে হচ্ছে যে জীবন এবং জীবিকা তো ওনাদের ব্যাহত হয়, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, কিন্তু যে সাইকোলজিক্যাল ট্রমার ভিতর দিয়ে হচ্ছে যে এই পরিবারগুলো যায় এবং তাদের পরিবারের যে সদস্যরা যায় বেসিক্যালি, সেই জিনিসটা আসলে আনবেয়ারেবল। এবং একটা জিনিস হচ্ছে সীমান্তবর্তী এলাকায় লম্বা একটা সময় ধরে হচ্ছে ভায়োলেন্স চলার কারণে হচ্ছে, সেটা হচ্ছে বর্ডার হান্টিওলজি। মানে হচ্ছে মাঝে মাঝে এমন হয় যে হত্যা করা হচ্ছে, তারপরে লাশ পর্যন্ত গুম করে দেওয়া হচ্ছে। এবং আমাদের একজন ভিকটিমের ফ্যামিলির সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে বিএসএফ হচ্ছে লাশটা ওনাদের নিয়ে যায়, যাকে হত্যা করা হয় ভিকটিমের, এবং বলা হয় যে ওনারা চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে বা পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে ওই লাশটা তারা আর ফেরত দেয় না, যদি দেয় সেটা হচ্ছে সপ্তাহখানেক পরে। এমনও অনেক কেস আমাদের সামনে এসেছে যে জায়গাগুলোতে ভিকটিমের ফ্যামিলি বলছিল যে আমরা ইভেন জানাজাও করতে পারিনি আমাদের পরিবারের সদস্যের।
এইখানে আরেকটা কেস, সেটা হচ্ছে যে আব্দুল জলিল ওনার ছেলের ব্যাপারে বলছিলেন যে সীমান্তে হচ্ছে যে আমরা জানি যে অর্থনৈতিক সমস্যাটা আসলে খুবই প্রকট, এবং এটা খুবই সত্যি কথা। এটা মানে এটা বলাটা খুব ভুল হবে যে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষেরা বর্ডার ক্রস করে ওই পাশে যান না, এটা কখনো সম্ভব না। ইন্ডিয়ার সীমান্তবর্তী মানুষেরা বাংলাদেশে আসেন, বাংলাদেশের সীমান্তবর্তী মানুষেরা ওই পাশে যান, এবং ঢাকাতে বসে আসলে সীমান্তের বাস্তবতা পরীক্ষা করা আমাদের জন্য অনেক কঠিন হবে যতক্ষণ আমরা ওই জায়গাটাতে যাচ্ছি। তো জীবিকার প্রয়োজনে হোক, অর্থনৈতিক প্রয়োজনে হোক, তারা যখন ওই কাজটা করে তখনই কিন্তু আসলে সিকিউরিটি স্টেটের দোহাই দিয়ে এই মানুষগুলোর জীবনকে আসলে একটা বেয়ার লাইফে পরিণত করে দেওয়া হয়। এবং আব্দুল জলিল আসলে ওনার ছেলের কথাই বলছিলেন যে কিভাবে ওনার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার, এবং যে ছেলেটা আসলে ওনাদেরকে আশা দেখাচ্ছিল যে সে তার পরিবারের পরিস্থিতিটা হচ্ছে যে এক সময় পরিবর্তন করবে, পজিটিভ একটা পরিবর্তন করবে, তাকে কিভাবে খুন করা হয়েছে বর্ডারে। এখন হচ্ছে যে আমাদের সপ্রাণের গবেষণার জায়গা থেকে আসলে থিওরিটিক্যাল আসপেক্টসে আমরা একটু যদি চোখ বুলাই, সেখানে আসলে 3টা আসপেক্টস রয়েছে। এবং এখানে বর্ডার ভায়োলেন্স বলতে কিন্তু আমরা বর্ডার হত্যার যে পাশাপাশি নির্যাতনের পাশাপাশি পুশিংকেও কিন্তু আমরা এখানে হচ্ছে নতুন করে ইনক্লুড করার চেষ্টা করেছি, যেহেতু 2025-এ আমরা নতুন একটা ট্রেন্ড দেখেছি। এখানে হচ্ছে যে জাতিগত এবং ভাষাগত একটা বিদ্বেষ আসলে বর্ডারের জায়গাটাতে রয়েছে, বিশেষত পুশিংয়ের ক্ষেত্রে। বিকজ যারা পুশিংয়ের শিকার হচ্ছে তারা কিন্তু খুবই স্পেসিফিক্যালি বেশিরভাগই মুসলমান, এবং তারা হচ্ছে বাংলা ভাষী। এবং যদিও হচ্ছে আমাদের জেন্ডারের জায়গাটা খুবই একটু আনএক্সপ্লোরড রয়ে গেছে, কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, ফেলানি, স্বর্ণা দাসের মতো যারা হচ্ছে আমাদের কিশোরীরা ছিল, তাদের বা যে কোনো নারী যারা বর্ডারে থাকছেন, তাদের যে ভায়োলেন্সের যে পেরিফেরিটা, সেটা কিন্তু ইন্টারসেকশনাল। মানে হচ্ছে শুধুমাত্র বর্ডারে থাকার কারণেই তারা ভুলনারেবল এমনটা না, তাদের জেন্ডারের কারণের তাদের যে ভায়োলেন্স বা তাদের প্রতি যে ভায়োলেন্সটা হয় সেটা দ্বিমুখী, ত্রিমুখী বা কিছু কিছু ক্ষেত্রে বহুমুখীও হয়। এবং যেটা আমি বললাম যে বর্ডারের যে রাষ্ট্র এই জায়গাটাতে হচ্ছে যে যারা বর্ডারে থাকে তাদেরকে বেশিরভাগ সময় অনুপ্রবেশকারী বা শত্রু তকমা দিয়ে আসলে তাদেরকে আইনি সুরক্ষা থেকে বিচ্ছিন্ন করে দেয়। এবং যখন রাষ্ট্র এই কাজটি করে তখন কিন্তু তার জীবনটা স্রেফ একটা নগ্ন জীবনে পরিণত হয়। পুরো বর্ডার এরিয়াটা কিন্তু একটা স্টেট অফ এক্সেপশনে পরিণত হয়, যেখানে কোনো আমাদের আমরা যারা হচ্ছে এখানে বসে আছি, আমাদের জন্য যেমন সাধারণ আইনগুলো কার্যকর হয়, তাদের জন্য কিন্তু সেটা কার্যকর হয় না সেখানে। এবং নিরাপত্তা রক্ষার যে বৈধতাটা দেওয়া হয়, এটা দিয়ে আসলে হচ্ছে আমরা বিএসএফ বলি বা সীমান্তবর্তী যারা হচ্ছে যে সীমান্তরক্ষী বাহিনী আছে, তাদেরকে একটা ইম্পিউনিটি আসলে দিয়ে দেওয়া হয়। একই সাথে আরেকটা থিওরিটিক্যাল জায়গা যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে খুবই আনএক্সপ্লোরড ওভার দ্য টাইম, আমরা সবসময় রাজনৈতিকভাবে বর্ডারের সমস্যাগুলোকে সমাধানের পথে হাঁটি, বাট এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা নিউ লিবারালিজমের কথা বলি, অর্থনৈতিক উন্নতির কথা বলি, এবং আমরা বলি যে বর্ডার বা সীমান্ত আসলে কিছুই না। কিন্তু আমরা যখন বর্ডারে যাই তখন আমরা ওখানে আসলে দেখি যে সীমান্তবর্তী মানুষের সাথে আসলে কি ধরনের ডিফারেন্ট আচরণ আসলে করা হয়, যেখানে ওই জায়গাটাতে হচ্ছে যে শিথিলতার দরকার ছিল। কারণ ওইখানের মানুষের অর্থনৈতিক জীবনটা আসলে খুবই আমাদের মতন এত হচ্ছে যে তারা এক্সপ্লোর করার সুযোগ পায় না, তারা খুবই দরিদ্র ফ্যামিলি, তাদের কোনো না কোনো কাজে হচ্ছে বর্ডারের ওই সীমানাটা তাদের পার হতেই হয়। সো এই জায়গাগুলো, এই যে ডিফারেন্সিয়াল নিউ লিবারালিজম, আমি শিওর যে নাবিন মোর্শেদ ম্যাম সেই ব্যাপারে আলোচনা করবেন, তিনি এই ব্যাপারটা নিয়ে অনেক লেখালেখি করেছেন। সো ওই জায়গাটাও কিন্তু সীমান্তবর্তী মানুষের জন্য মিসিং। হিউম্যান রাইটস ভায়োলেশনের এখানে তো আসলে এটা প্রমাণ করারও আলাদা করে কিছু নেই। হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, রাইট টু লাইফের ভায়োলেশন হচ্ছে, এই জায়গাগুলো তো আছেই। একই সাথে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং ডিনায়াল অফ ইনফরমেশন, মানে একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বিএসএফ একজনকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু তার ফ্যামিলিকে একটি ইনফরমেশন দেওয়ার প্রয়োজনটুকু তারা আসলে বোধ করছে না। এবং এমন অনেক কেস হয়েছে যেখানে হচ্ছে যে একজন ভিকটিম, তাকে হত্যা করা হয়েছে, হত্যা করার পর তার পরিবারের বিরুদ্ধে আবার মামলা করা হচ্ছে যে তারা হচ্ছে সীমান্তে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে বা ভারতের জন্য একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করা হচ্ছে। ক্রস বর্ডার যে ভায়োলেশনগুলো হয়ে থাকে এই জায়গাগুলোতে আসলে অন্য একটা স্টেটকে অ্যাকাউন্টেবল হেল্প করা আসলে কিছু কিছু জায়গায় কঠিন। এবং ইন্ডিয়ার মতো দেশ বা ভারতের মতন দেশ যারা আসলে হচ্ছে কোনো ধরনের হচ্ছে যে আন্তর্জাতিক চুক্তিগুলোতে আসলে তারা সাইন করে না, খুবই অবভিয়াস রিজনেই আসলে করে না,
কিন্তু কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে আমরা তাদেরকেও হচ্ছে অ্যাকাউন্টেবল ধরতে পারি। যেমন আমরা জানি যে 1951 সালের একটি শরণার্থী কনভেনশন আছে, যেখানে হচ্ছে যে যদিও এটা নিয়ে একটা গ্রে এরিয়া তৈরি করা হয়েছে, কিন্তু এখানে একটি নিয়ম আছে যে নন রিফলমেন্ট, মানে হচ্ছে কারো যদি জীবনের ঝুঁকি থাকে তাকে আপনি ওই দেশ থেকে অন্য কোনো দেশে পাঠাতে পারবেন না। সো ইন্ডিয়া যদিও হচ্ছে এই কনভেনশনে সাইন করেনি, বাট এই যে নন রিফলমেন্টের যে প্রিন্সিপালটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটি কাস্টমার ইন্টারন্যাশনাল ল, এবং যেই রুলসটা বা প্রিন্সিপালটা কাস্টমার ইন্টারন্যাশনাল লর আন্ডারে পড়ে সেটার জন্য কোনো একটা নির্দিষ্ট দেশকে সাইন করতে হয় না, সাইন না করেও আসলে আপনি তাকে অ্যাকাউন্টেবল করতে পারবেন। এটাই ছিল মোটামুটি, এবং আমাদের স্বপ্নের সাইড থেকে আমরা কিছু রেকমেন্ডেশন আসলে দিয়েছি এই জায়গাটাতে, শুধুমাত্র পলিটিক্যাল অ্যাসপেক্টস থেকে না, বরং খুবই গ্রাউন্ডেড জায়গা থেকে, যে কিভাবে আমরা আসলে শুধুমাত্র রিয়াকশনারি জায়গা থেকে না, যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো না, সো ওই জায়গা থেকে আমাদের ওদের প্রতি হচ্ছে যে একটা বিদ্বেষ রাখতে হবে। সীমান্তের জায়গাগুলোকে বা ওই জায়গার সমস্যাগুলোকে যদি বুঝতে চাই, তাহলে আসলে আমাদের গ্রাউন্ডের জায়গা থেকে আসলে রিকমেন্ডেশনগুলো দিতে হবে। এবং এইখানে আমরা যে জিনিসটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে সার্ক বা সাফটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়ার মতন জিনিসগুলোকে হচ্ছে যে আরও অ্যাক্টিভেট করতে হবে। আমরা জানি যে সার্কের ভূমিকাটা অনেক দিন ধরে হচ্ছে যে রিজিওনাল জায়গাটাতে মিসিং ছিল, তো ওইটাকে আমরা কোনোভাবে বাড়াতে পারি কিনা, এটা নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে কি করা যায় সেটা নিয়ে হচ্ছে যে আমরা আলোচনা করতে পারি। একই সাথে হচ্ছে যে আমরা জানি যে বর্ডারে যে হত্যাগুলো হচ্ছে বা নির্যাতনগুলো হচ্ছে সেটা বেশিরভাগই হচ্ছে ইকোনমিক কারণে হচ্ছে ওই জায়গাটাতে। সো আমরা যদি পারি, যে আমাদের গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভটা নিতে পারে যে ওই এলাকার মানুষের ইকোনমিক সাস্টেনেবিলিটিটা মেনটেন করা, তাহলে দেখা যাবে যে ওদের বর্ডারের ওই পাশের ডিপেন্ডেন্সিটা কমে যাবে, এবং তারা বর্ডার হয়তো ক্রস তখন কম করবে, এবং এখানে মৃত্যুর হারটা হচ্ছে অনেক কমে আসতে পারে। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এটা আসলে আত্মসমালোচনাও বলা যেতে পারে। তো আমরা সপ্রাণ বা হচ্ছে যে বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কথা আমরা বলি, তো আমরা আসলে নিজেদের একটা বাবলের মধ্যে থাকি, এবং আমাদের যে আলোচনাগুলো হয় যাদেরকে নিয়ে হয় তাদেরকে আসলে আমরা খুব একটা ইনক্লুড করতে পারি না। সো আমি হচ্ছে এই জিনিসটা মেনশন করতে চাই, ইনক্লুড করতে পারি না বলতে আমরা কিন্তু আমাদের ইভেন্টে 3 জন ভিকটিম ফ্যামিলি থেকে আসার কথা ছিল, বাট খুবই আনফর্চুনেটলি হচ্ছে ওনারা আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেননি। তো এটা আমাদের দিক থেকে হচ্ছে আত্মসমালোচনা যে আমরা ওনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারিনি প্রোগ্রাম নিয়ে। তো আমার মনে হয় যে এই যে আলাপগুলো, এই যে আলোচনাগুলো, এগুলোকে ডিসেন্ট্রালাইজ করা প্রয়োজন। ওইখানের যারা মানুষ আছে তাদেরকে লিগাল ভ্যাকিউমগুলো, গ্রে এরিয়াগুলো বোঝানোর জায়গা আছে, এবং একই সাথে আমাদের সাউথ এশিয়া বেসড একটা সিভিল সোসাইটি অ্যালায়েন্স হচ্ছে গড়ে তোলা যায়, যারা ক্রস বর্ডার যে ভায়োলেশনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবেন। এবং পলিসি মেকার আমাদের যারা আছেন তারা হচ্ছে যে তাদের জন্য হচ্ছে নিজেদের জন্য যে আত্মসমালোচনা করলাম, পলিসি মেকারদের জন্য সেম সমালোচনাটা থাকবে, যে যারা পলিসি মেকার আছে তাদেরকে হচ্ছে ডিরেক্ট হিউম্যান রাইটস ডেটাগুলো বা টেস্টিমনিগুলোর সাথে আসলে কাজ করতে হবে, এই যে তারা যখন পলিসিগুলো তৈরি করছেন আর কি। আর নন রিফলমেন্টের কথা তো আগেই বললাম, এটা ছাড়াও হচ্ছে যে ভিকটিম অ্যাডভোকেসি বা প্রোটেকশন, এই জায়গাগুলোতে কাজ করা যায়। আমি শিওর যে বাংলাদেশের অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেটা অলরেডি করে। দেন হচ্ছে সিভিলিয়ান রেড ক্রস বর্ডার ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যান্ডেটরি পাবলিক জুডিশিয়াল ইনকোয়ারিজ, এই জায়গাগুলোতে আসলে অনেক কাজ করার সুযোগ আছে। আমরা যেটা দেখি যে ডকুমেন্টেশনগুলোর ব্যাপারে ইটু আপু আই গেস খুবই ভালো বলতে পারবে, কিন্তু একটা হচ্ছে যে কেস বেস কাজ করা, এবং আমি যেটা বললাম যে জেন্ডারের নিরিখেও জিনিসটাকে দেখার একটা সুযোগ আছে। এবং একই সাথে হচ্ছে যে আমরা তো ইউজ অফ ফোর্সের ব্যাপারে হচ্ছে যে মোটামুটি সবাই জানি। তো যদি এমনও হয় যে কেউ বর্ডার ক্রস করছে এবং সে হচ্ছে যে কোনো অবৈধ কাজের সাথেও যুক্ত, তাহলেও কিন্তু তাকে বর্ডারে শুট টু সাইড করা যায় না, মানে দেখা মাত্র গুলি করা, এটা আসলে ইন্টারন্যাশনাল লর ভায়োলেশন। সো এই জায়গাগুলোতে কিভাবে লিথাল ওয়েপনের জায়গায় নন লিথাল ওয়েপনগুলোকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি সেটা চিন্তা করা যায়, এবং একই সাথে ট্রমা ইনফর্ম রিপারেশনের জায়গাটা তো হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। তো ওভারঅল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র বাংলাদেশ ইস্যু বা বাংলাদেশের নাগরিকদের ইস্যু না, যে বাংলাদেশের নাগরিকরা বর্ডারে হত্যা হচ্ছে বলে উই আর কনসার্নড অ্যাবাউট ইট। ব্যাপারটা হচ্ছে যে যারা কুশিনের শিকার হচ্ছেন তারা কিন্তু বেশিরভাগ ভারতীয় নাগরিক, এবং এই যে কাঁটাতারের যে এপাশে ছোড়া একবার ওই পাশে ছোড়া একবার, সো হিউম্যান ডিগনিটিটা নিয়ে আসলে একটা প্রশ্ন আছে, এবং সেটা শুধুমাত্র বাংলাদেশই বলে না, সেটা আপনি বর্ডারে যে প্রান্তেই থাকুন না কেন। তো আমার মনে হয় যে ওই জায়গাটাতে আমাদের কাজ করা উচিত, অ্যাপার্ট ফ্রম দিস ফ্যাক্ট যে যাকে পুশিং করা হয়েছে সে তো ভারতীয়, তার ব্যাপারে হচ্ছে যে আমাদের কি সে থাকতে পারে।
তো সাকিনা বেগমের কেসটা নিয়ে আই গেস পারভেজ রানী ভাই কথা বলবেন, তো ওইটা নিয়ে আমি আর খুব বেশি হচ্ছে যে আগাবো না। কিন্তু ওই কেসটার ব্যাপারে আপনারা যখন শুনবেন তখন বুঝতে পারবেন পুশিংয়ের ইস্যুগুলো আসলে কতটা সিভিয়ার ইম্প্যাক্ট ভিকটিমের উপরে ফেলে আর কি। লেটস এনশিওর হিউম্যান ডিগনিটি বিয়ন্ড বর্ডার্স, এবং আমরা আসলে হচ্ছে যে হিউম্যান ডিগনিটিকে আপহোল্ড করি আমাদের নিজেদের দেশ বা দেশের বাইরে, বর্ডার বা বর্ডারের সীমারেখার বাইরে আর কি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।